প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত সিরিজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা 7.2 এর অঙ্ক করব। তোমরা জানো সপ্তম অধ্যায়ে রয়েছে সরল সমীকরণ। তো সরল সমীকরণের যে প্রথম পার্ট অর্থাৎ 7.1 আমরা করেছিলাম সমাধান করো। 7.2 আমরা করব, প্রথমে সমীকরণ গঠন করতে হবে, তারপরে আমাদের সমাধান করতে হবে। অর্থাৎ সমীকরণের একটা বিবরণ দেওয়া থাকবে, সমীকরণটি দেওয়া থাকবে না, সমীকরণের বিবরণ দেওয়া থাকবে। বিবরণটা পড়ে আমাদের প্রথমে সমীকরণটা গঠন করতে হবে, তারপরে আমাদের 7.1 আমরা যেরকম সমাধান করেছি ঠিক একইভাবে আমাদের এখানেও সেই সমাধান করতে হবে। তো চলো আমরা অঙ্ক শুরু করে দিই। অঙ্ক করতে করতে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। 1 নং প্রশ্নে রয়েছে, দেখো কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে অর্থাৎ প্রশ্ন সংখ্যাটি দেয়া নাই, বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। তো এটা দিয়ে আমরা খুব সহজেই একটা সমীকরণ তৈরি করতে পারবো। তো আমরা লিখি, মনে করি সংখ্যাটি x। দেখো এই যে মনে করি সংখ্যাটি x ধরেছি, এই xই হলো আমার এই সমীকরণের চলক অর্থাৎ অজ্ঞাত রাশি। আমরা যেহেতু এটা সমীকরণ গঠন করে নেই তাই আমরা x ধরে নিলাম। তাহলে x এর দ্বিগুণ হলো 2x, কারণ 2 দিয়ে গুণ করলে 2x হবে দ্বিগুণ। তাহলে প্রশ্ন মতে দেখো বলছে 2 গুণের সাথে 5 যোগ করলে, তাহলে প্রশ্ন মতে 2x + 5, এই যে আমরা 2 গুণ লিখলাম তার সাথে 5 যোগ করে দিলাম, তাহলে কত হবে? সমান 25। দেখো এখন কিন্তু এই উপর অংশটুকু যদি বাদ দাও তাহলে কিন্তু এখানে একটা সমীকরণ হয়ে গেল। আমরা এখন এটা সমাধান করতে পারবো। আমরা কিভাবে x এর মান বের করতে হয় আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি, কারণ আমরা 7.1 এই একই রকমের অঙ্ক শিখে ফেলেছি। তাহলে এতটুকুই হলো আমার কাজ, সমীকরণ গঠন করা। তারপর আমরা কি লিখবো? বা দেখো 2x = 25 - 5, কারণ আমরা এখানে এই 5 কে বাম পাশ থেকে যখন ডান পাশে নিয়ে যাব তখন আমাদের সাইন পাল্টে যাবে। আমরা এখানে লিখব পক্ষান্তর করে। বা দেখো 2x = আমরা যে 25 থেকে 5 বিয়োগ করে দিব তাহলে থাকবে 20। বা x = তোমরা জানো আমরা চলকের মান বের করব, x এর মান বের করব। তো x এর সাথে যে 2 ইনটু অবস্থা আছে এই 2 কে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। ডান পাশে পাঠানোর জন্য আমাদের কি করতে হবে? এটা 20 এর নিচে চলে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে, কারণ x এর সাথে এটা গুণ অবস্থায় আছে। তো আমাদের যদি 2 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি তাহলে হয় 10, অর্থাৎ 10 দুগুণে 20। তাহলে আমরা 20 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 10 দুগুণে 20। সুতরাং x = 10। তাহলে আমার প্রশ্ন ছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে আমরা উত্তর লিখব। আমরা উত্তর সুতরাং নির্ণেয় সংখ্যাটি x = 10, অথবা x না দিলেও হবে, নির্ণেয় সংখ্যাটি সমান 10। তাহলে আমরা প্রথম অঙ্কটা করে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা করব 4 নং। দেখো 4 নং এ বলেছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। তাহলে আমরা আগের মতোই ধরে নেই, মনে করি সংখ্যাটি x। তাহলে সংখ্যাটি থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে হবে দেখো x - 5, কারণ x হলো সংখ্যা, এটা থেকে আমরা 5 বিয়োগ করেছি। আমাদের বিয়োগফল বের করার দরকার নাই, যেহেতু আমরা সমীকরণ গঠন করব। প্রশ্ন মতে এই যে বিয়োগফল এর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ। তাহলে আমরা লিখি 5 × x - 5। এই 5 গুণ মানে এটার সাথে x - 5 যে ছিল তার 5 গুণ, এই যে 5 লিখে আমরা ব্র্যাকেট দিয়ে এটা লিখেছি, মানে এখানে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। সমান কত হবে? 20। তাহলে আমরা সমীকরণ গঠন করে ফেলেছি, এবার আমরা সমাধান করব। এই ধরনের সমীকরণ তোমরা এর আগেই সমাধান করেছো। আমরা 5 দিয়ে প্রথমে গুণ করে দিব, বা এখানে হবে দেখো 5 দিয়ে গুণ করলে হয় 5x - 5 আর 5 গুণ করলে হয় 25 = 20। বা
5x ইকুয়াল টু, খেয়াল করো এই 25 কে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে 20 প্লাস 25। আমরা এখানে সাইড নোট দিব কি, পক্ষান্তর করে, পক্ষান্তর করে। এবার খেয়াল করো আমরা 5x ইকুয়াল টু, এটা যোগ করে দিই, যোগ করে দিলে 45, 20 আর 25 যোগ করলে হয় 45, বা আমরা x এর মান বের করবো, তো x এর সাথে যে 5, যে 5টা ইনটু অবস্থা আছে সেটাকে আমরা 45 এর নিচে দিয়ে দিব, 45/5। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে হয় 5 নং 45, সুতরাং x ইকুয়াল টু 9। তাহলে সুতরাং নির্ণেয় সংখ্যাটি, নির্ণেয় সংখ্যাটি সমান 9। তারপর আমরা অ্যান্সার লিখে দিব। তাহলে এভাবেই আমরা প্রথমে একটা সমীকরণ গঠন করব। আমরা যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা পড়ে প্রশ্নটার আলোকে আমরা সমীকরণটা গঠন করব, দেন আমরা সমীকরণে সমাধান করে ফেলব, চলকের মান বের করে ফেলব। দেখো এরপরে আমরা 5 নং করছি। দেখো 5 নং এ কি বলেছে, 5 নং এ বলেছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তাহলে আমরা লিখি, মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির কি বলছে, তার অর্ধেক, তাহলে সংখ্যাটির অর্ধেক হবে x/2, তাহলে সংখ্যাটির 1/3, 1/3। দেখো সংখ্যাটির 1/3 হবে কি, x/3। তোমরা জানো 3 ভাগের 1 ভাগ মানে হলো x 1/3। তাহলে প্রশ্ন মতে খেয়াল করো যে অর্ধেক থেকে যদি 1/3 বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 6। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে x/2 মাইনাস x/3 ইকুয়াল টু 6। দেখো এই সমীকরণ গঠন হয়ে গেছে। এই ধরনের সমীকরণ তোমরা সমাধান করেছো। এরকম ভগ্নাংশ থাকলে আমরা প্রথমে ভগ্নাংশের কাজটি করে নিব। দেখো 2 আর 3 এর লসাগু হয় 6, 6 থেকে যদি আমি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি তাহলে দেখো 3 দুগুণে 6 আর 3 একে 3, তাহলে 3x হয় এখানে, মাইনাস দেখো 3 দুগুণে 6 মানে 2 দিয়ে x কে গুণ করলে হয় 2x ইকুয়াল টু 6। এবার দেখো নিচে 6, উপরে দেখো 3x থেকে যদি আমি 2x মাইনাস করে দেই তাহলে থাকবে শুধুমাত্র একটা x ইকুয়াল টু 6। এবার খেয়াল করো এই x এর নিচে আছে 6, এই 6 এর নিচে আছে কিন্তু মনে মনে 1। তা আমরা যদি আর গুণন করি, তোমরা আর গুণের সাথে ইতিমধ্যে পরিচিত হয়েছো, x এর সাথে এই যে 6 এর নিচে 1 আছে সেটা গুণ, আর এই 6 এর সাথে 6 গুণ। তাহলে আমরা এভাবে লিখব x ইকুয়াল টু 36। আমরা এখানে লিখব আর গুণন, আর গুণ করে। তাহলে সুতরাং x ইকুয়াল টু 36। তাহলে আমরা কি লিখব, সুতরাং নির্ণেয় সংখ্যাটি, নির্ণেয় সংখ্যাটি 36। তাহলে এভাবে আমরা যদি প্রশ্নটি পড়ে সমীকরণটা গঠন করতে পারি তাহলে আমরা খুব সহজেই সমাধান করে সেই নির্দিষ্ট সংখ্যাটি বের করে ফেলতে পারবো বা সেই চলকের মানটা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি 6 নং করছি। দেখো 6 নং এ বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি কত? তাহলে তোমরা জানো ক্রমিক সংখ্যা হলো পরপর সংখ্যা, অর্থাৎ প্রথমটি যদি 5 হয় পরেরটি হবে 6, তারপরেরটি হবে 7। ধরে নিলাম প্রথমটি 10, তাহলে তারপরেরটি হবে 11, তারপরেরটি হবে 12। অর্থাৎ ক্রমিক সংখ্যার ক্ষেত্রে প্রতিবার 1 করে বাড়বে বা 1 করে যোগ হবে। তাহলে আমরা প্রথম সংখ্যাটিও জানি না, তাহলে আমরা পরের সংখ্যাগুলো বের করতে পারবো না। তাহলে আমরা সবসময় যেটা এই সমীকরণ গঠনের ক্ষেত্রে করে আসছি সেটাকে আমরা প্রথমে ধরে নিচ্ছি। তাহলে আমরা মনে করি প্রথম সংখ্যাটি x। খেয়াল করো প্রথম সংখ্যাটি যেহেতু x হবে তাহলে দ্বিতীয় সংখ্যাটি, তাহলে ক্রমিক দ্বিতীয় সংখ্যাটি খুব সহজেই এটা x প্লাস 1 হবে,
কারণ আমি ইতিমধ্যে বলেছি যে ক্রমিক সংখ্যা মানে হলো পরপর সংখ্যা। তাহলে প্রথমটি যদি x হয় তাহলে তারপরে x প্লাস 1 হবে। তাহলে সুতরাং ক্রমিক তৃতীয় সংখ্যাটি হবে কি x প্লাস 1 প্লাস 1, অর্থাৎ এই যে x প্লাস 1 ছিল দ্বিতীয় সংখ্যা, তার সাথে আরো 1 প্লাস হবে। তাহলে এটা আমরা এভাবে লিখে দিই x প্লাস 2, এই 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে আমরা কিন্তু তিনটি সংখ্যা পেয়ে গেলাম, x প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা x প্লাস 1, তৃতীয় সংখ্যা x প্লাস 2। এখন আমাদের প্রশ্ন করছে যে তিনটি সংখ্যার সমষ্টি হলো 63। সমষ্টি মানে আমরা জানি যোগফল। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই যে তিনটি সংখ্যা আমরা যোগ করে দিব। তাহলে প্রথমটি হলো x প্লাস 1 প্লাস x প্লাস 2। খেয়াল করো, আমি প্রথম সংখ্যাটি লিখেছি, দ্বিতীয় সংখ্যাটি লিখেছি, তৃতীয় সংখ্যাটি লিখেছি। x প্লাস 1 হলো দ্বিতীয়, x প্লাস 2 হলো তৃতীয় সংখ্যা। তাহলে তিনটি সংখ্যা আমি যোগ করে দিলাম, যোগফল আমার কত হবে প্রশ্ন মতে 63। তাহলে আমার সমীকরণ গঠন করা হয়ে গেল। এবার আমরা খুব সহজেই সমাধান করে ফেলবো। দেখো x আছে 1 2 3, মোট 3টা x আছে। তাহলে আমি লিখে ফেলি 3x, মানে যোগ করে দিলাম। এই 1 আর 2 যোগ করলে হয় 3, তা আমি 3 যোগ করে দিলাম ইকুয়াল টু 63। এবার খেয়াল করো 3x, আমরা এই 3 কে কি করব, ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিয়ে যাওয়ার জন্য আমাদের শর্ত কি, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আমরা এখানে লিখবো সাইড নোট কি, পক্ষান্তর করেছি, পক্ষান্তর করে। তাহলে দেখো 3x ইকুয়াল টু 63 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে থাকে 60। এবার খেয়াল করো, বা x ইকুয়াল টু আমরা কি করি, x এর সাথে যে 3 আছে, 3 কে আমরা ডান পাশে নিয়ে যাব। আর ডান পাশে নিয়ে গেলে আমাদের এটা গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 60 এর নিচে হবে, 60 এর নিচে হবে 3। আর এটাকে যদি আমরা ভাগ করি, 60 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, খুব সহজেই 3 20 60, মানে 3 20 60। তাহলে আমি 3 আর 60 কে ভাগ করলে হচ্ছে 20। সুতরাং x ইকুয়াল টু 20। এবার খেয়াল করো x এর মান হলো 20, তাহলে আমার এখানে প্রথম সংখ্যাটি হবে 20। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি সমান 20। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 20 প্লাস 1, মানে এই যে 20 প্লাস 1, এই যে 20 এর সাথে x এর সাথে 1 প্লাস ছিল, তাহলে আমার কত হবে 21। তারপর দেখো তৃতীয় সংখ্যাটি, তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমার 2 প্লাস হবে। তাহলে 20 প্লাস 2 ইকুয়াল টু 22। তাহলে আমি সংখ্যা তিনটি পেয়ে গেলাম, 20 21 22। তাহলে আমি লিখে ফেলবো, সুতরাং ক্রমিক সংখ্যা তিনটি হলো সমান সমান দিয়ে আমরা কমা কমা দিয়ে লিখে দেব 20, 21, 22। অঙ্কে বলেছে দেখো, গীতা রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? দেখো এখানে তুলনা করেছে রীতার সাথে গীতার 6 টাকা কম আর মিতার বেশি। তাহলে যার সাথে তুলনা করেছে, অর্থাৎ রীতার সাথে তুলনা করেছে, তাহলে আমরা রীতার টাকাটাকে ধরে নিই। তাহলে আমরা মনে করি রীতার আছে x টাকা। এবার খেয়াল করো, রীতার যদি x টাকা থাকে তাহলে রীতার চেয়ে গীতার 6 টাকা কম। তাহলে গীতার আছে x মাইনাস 6 টাকা। দেখো তাহলে আর কে, মিতা। দেখো মিতার 12 টাকা বেশি আছে, তাহলে মিতার আছে x প্লাস 12, যেহেতু তার 12 টাকা বেশি আছে। এখন খেয়াল করো, প্রশ্ন বলেছে যে এই 3 জনের কাছে মোট 180 টাকা আছে। তাহলে 6 নং অঙ্কের সময় আমরা কি করেছিলাম, 3টা যোগ করে দিয়েছিলাম, কারণ সমষ্টি আর মোট একই কথা। তাহলে আমরা 3 জনের টাকার পরিমাণ জেনে গেলাম, রীতার x টাকা, গীতার x মাইনাস 6 টাকা আর মিতার আছে x প্লাস 12 টাকা। তাহলে আমরা 3 জনকে যোগ করে দিই প্রশ্ন মতে।
প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 6, দেখো তাহলে আমরা তিনজনটা যোগ করে দিই। প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12, এই তিনজনেরটা যোগ করে দিলাম। প্রথমে x লিখলাম, তারপর x মাইনাস 6 লিখলাম, প্লাস দিয়ে x প্লাস 12 লিখলাম। তাহলে মোট কত হবে? আমাদের প্রশ্নে দেওয়া আছে যে তিনজনের টাকা যোগ করলে হবে 180 টাকা। তাহলে আমরা 180 লিখে দিলাম। এবার আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। আমরা এবার সমাধান করব। দেখো x আছে 1 2 3, তিনটা x প্লাস, তাহলে তিনটা x যোগ করলে কত হবে? 3x। দেখো এখানে আছে 12 আর এখানে আছে 6, তাহলে প্লাস 12 থেকে যদি মাইনাস 6 কে বাদ দিয়ে দেই তাহলে থাকে প্লাস 6 ইকুয়াল টু 180। বা দেখো আমরা সব সময় কি করি, চলকটাকে রেখে সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যাই। তাহলে আমরা যদি 6 কে ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে। তাহলে আমরা এখানে পক্ষান্তর করেছি, আমরা সাইড নোট দিয়ে দিব পক্ষান্তর করে। দেখো এবার 3x আমরা যদি বিয়োগটা করে ফেলি 180 থেকে, যদি আমরা 6 কে বাদ দিই তাহলে কত হয়? 174। বা আমরা যদি x চলকটাকে রাখি আর x এর সাথে যে 3 আছে, এই 3 কে যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে 174 এর নিচে চলে যাবে। তাহলে আমরা যদি 174 কে 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হয়? 3 5 15 আর 2 হলো 24, 3 8 24। তাহলে হয় দেখো 174 কে 3 দিয়ে ভাগ করলে হয় 58, 58। তাহলে আমার x এর মান কত হলো? 58। দেখো আমরা x ধরেছিলাম কার? রিতার আছে x টাকা, তাহলে আমরা লিখে ফেলবো রিতার আছে 58 টাকা, 58 টাকা। তাহলে দেখো গীতার আছে কত? গীতার আছে, তাহলে গীতার আছে কত? 6 টাকা কম, 58 মাইনাস 6 টাকা সমান সমান 58 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হয় 52 টাকা, 52 টাকা। এবার দেখো আমাদের আর কার বাকি আছে? মিতার। মিতার আছে, দেখো আমরা 58 সাথে কি করব? 12 যোগ করে দিব, কারণ মিতার 12 টাকা বেশি আছে। তাহলে 58 সাথে যদি 12 যোগ করে দেই দেখো তাহলে হয় 70, মানে 70 টাকা। তাহলে দেখো আমরা তিনজনেরই কিন্তু পেয়ে গেলাম 58 টাকা, 52 টাকা, 70 টাকা। তাহলে আমরা এভাবে অ্যান্সার লিখে দিতে পারি, অ্যান্সারের সময় লিখে দিতে পারি যে রিতা 58 টাকা, গীতার 52 টাকা, মিতার 70 টাকা আছে। তাহলে দেখো এরপরে আমরা করব 11 নং। 11 নং বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর হলে বা হবে। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে দেখো এখানে তুলনা করেছে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে আমরা পুত্রের বয়সটাকে ধরে সমীকরণ গঠন করব। তাহলে আমরা লিখি মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। তাহলে দেখো পুত্রের বর্তমান বয়স x বছর হলে পিতার কত হবে? পিতা পুত্রের চেয়ে কত গুণ বড়? পিতা পুত্রের চেয়ে 6 গুণ বড়। তাহলে পিতার বর্তমান বয়স হবে 6x বছর, কারণ 6 দিয়ে গুণ করলে 6x হবে, তাহলে 6x বছর। দেখো এটা বর্তমান বয়স। তাহলে আমাদের যেহেতু সমীকরণের মধ্যে
5 বছর পরে কত হবে তার সমষ্টি দেওয়া আছে, তাহলে আমাদের 5 বছর পরের বয়সটা এখনই জেনে নিতে হবে। তাহলে আমরা লিখব 5 বছর পরে, 5 বছর পরে পুত্রের বয়স। পুত্রের বয়স, পুত্রের বয়স কত হবে? x এর সাথে 5 যোগ হবে 5 বছর পরে, x প্লাস 5 বছর। সেম একইভাবে 5 বছর পরে পিতার বয়স। পিতার বয়স কত হবে? 6x প্লাস 5 বছর। এবার খেয়াল করো, বলছে যে এই যে 5 বছর পরে যে বয়সটা হবে সেটা দুইজনের বয়স যোগ করলে কত হবে? 45। তাহলে আমরা এখন খুব সহজেই আমাদের সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এই যে দেখো x প্লাস 5 এটা হলো পুত্রের বয়স, এটার সাথে আমরা যোগ করব কত? যোগ করব প্লাস 6x প্লাস 5, এটা হলো পিতার বয়স। এই দুটো যোগ করলে কত হবে? 45। তাহলে আমাদের সমীকরণ হয়ে গেল। আমরা এবার চলকের মান বের করে ফেলবো। বা লিখবে দেখো x আছে, এখানে আছে 1টি আর এখানে আছে 6টি, তাহলে মোট 7টি, তাহলে 7x। দেখো এই 5 আর 5 যোগ করলে হয় 10, তাহলে এখানে আছে 45। বা খেয়াল করো 7x ইকুয়াল টু 45 মাইনাস 10, কারণ আমরা এই 10 কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, যেহেতু এই পাশে বাম পাশে প্লাস আছে। আমরা এখানে পক্ষান্তর করেছি, তাহলে আমরা লিখে দিব পক্ষান্তর করে। বা দেখো 7x ইকুয়াল টু 45 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে হবে 35। বা x ইকুয়াল টু 35/7, কারণ x এর সাথে 7 ইনটু অবস্থায় আসে, ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে, ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে আমি যদি ভাগ করে দেই 35 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 5, তাহলে সুতরাং x ইকুয়াল টু 5। দেখো x এর মান পেয়ে গেছি 5, আমরা ধরে নিয়েছিলাম পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে আমরা লিখতে পারি সুতরাং পুত্রের বর্তমান বয়স সমান 5 বছর। তাহলে পিতার কত হবে? সুতরাং পিতার বর্তমান বয়স খেয়াল করো 6 গুণ 5, কারণ যেহেতু 6 গুণ, তাহলে 6 গুণ 5 বছর, তাহলে কত হবে? 5 6 30 বছর, 30 ইয়ার্স। তাহলে আমরা পুত্রের বয়স পেয়ে গেলাম এবং পিতার বয়সও আমরা পেয়ে গেলাম। আমরা এবার এভাবে অ্যান্সার লিখে দিতে পারি। অ্যান্সার পুত্র 5 বছর, পিতা 30 বছর। দেখো এই অধ্যায়ে সর্বশেষ যে 15 নং অঙ্কটি রয়েছে সেটা আমি পড়ছি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার, তাহলে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এর আগে আমি বলেছিলাম যে এককের সাথে তুলনা করা হবে আমরা ওইটাকে ধরে নিব। তাহলে দেখো এখানে দৈর্ঘ্যকে তুলনা করা হয়েছে প্রস্থের সাথে, যে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে আমরা প্রস্থটাকে ধরে নেই। তাহলে মনে করি জমিটির প্রস্থ x মিটার, সুতরাং জমিটির দৈর্ঘ্য যেহেতু 3 গুণ তাহলে হবে 3x মিটার। দেখো জমিটির পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা সবাই ইতিমধ্যে পরিসীমার সূত্রটা আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে পরিসীমা হয়। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, খেয়াল করো প্রশ্ন মতে আমি প্রথমে জমিটির পরিসীমা আমরা যেটা ধরে নিয়েছি সেটা দিয়ে তৈরি করি। তাহলে আমাদের পরিসীমা আছে 2 ইন্টু দৈর্ঘ্য কত 3x প্লাস প্রস্থ কত x। তাহলে আমরা জানি পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে ইকুয়াল টু এটার মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে 40 মিটার, তাহলে আমরা এখানে লিখে দিলাম 40। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা প্রথমে জমির প্রস্থ ধরে নিয়েছি x মিটার,
দৈর্ঘ্য বলা আছে প্রস্থের 3 গুণ, তাহলে আমরা প্রস্থের দৈর্ঘ্য হবে 3x মিটার। তাহলে আমরা জানি পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আমরা 2 ব্র্যাকেট দিয়ে প্রথমে দৈর্ঘ্য লিখলাম 3x মিটার, তারপর প্রস্থ লিখলাম x মিটার। তাহলে আমরা এটা পরিসীমার সূত্রটা বসিয়ে দিলাম, আর এখানে প্রশ্নে বলা আছে যে পরিসীমা হলো 40 মিটার, তাহলে 40 আমরা ডান পাশে লিখে দিলাম। আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এবার আমরা সমাধান করব, বা আমরা এই 2 দিয়ে গুণ করি। দেখো 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 6x প্লাস 2x। খেয়াল করো 6x মানে 3 দুগুণে 6, 6x প্লাস 2 দিয়ে গুণ করলে হয় 2x ইকুয়াল টু 40। তাহলে আমরা কি করব, যোগ করে দিব, 6 আর 2 যোগ করলে হয় 8x ইকুয়াল টু 40। তাহলে কি করব, আমরা x লিখে x এর সাথে যে 8 সহগ আছে সেটাকে ডান পাশে পাঠাবো, তাহলে এটা আমাদের নিচে চলে যাবে। 8 দিয়ে যদি আমরা 40 কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 5, 5 40। খেয়াল করো, সুতরাং x ইকুয়াল টু 5। তাহলে আমরা x কি ধরেছিলাম, জমিটির প্রস্থ, তা আমরা লিখতে পারি সুতরাং জমিটির প্রস্থ সমান 5 মিটার। সুতরাং জমিটির দৈর্ঘ্য সমান 3 গুণ, তাহলে হবে 3 মানে 3 ইন্টু 5 মিটার সমান 3 × 5 = 15 মিটার। দেখো তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পেয়ে গেলাম। আমরা এখন লিখে দিতে পারি অ্যান্সার, দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 5 মিটার। এভাবেই আমরা একটি সমীকরণ গঠন করে তার সমাধান করতে পারবো এবং আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এর দ্বারা প্রায় সবগুলো অঙ্ক আমি করে দিলাম। যে 2-1টা অঙ্ক বাকি আছে, আশা করি তোমরা সেটা নিজেরাই করতে পারবে। আমি 2-1টি অঙ্ক তোমাদের প্র্যাকটিস করার জন্য রেখেছি। দেখো 7.1 এবং 7.2 এই দুটি অধ্যায়ের ভিডিও দুইটা যদি তোমরা ঠিকমতো দেখো তাহলে তোমরা সরল সমীকরণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এবং সমীকরণ গঠন করে কোনো একটা প্রশ্ন পড়ে সেই প্রশ্ন অনুযায়ী সমীকরণ গঠন করে তোমরা সমাধান করতে পারবে। আর এটা যদি তোমরা ভালো করে শিখতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে পরীক্ষা তোমাদের যে ধরনের সৃজনশীল আসবে খুব সহজেই তোমরা এই অধ্যায়ের সৃজনশীলের অ্যান্সার করতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। যাবার আগে আরেকবার বলবো, যদি তুমি চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, কারণ পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তুমি ভিডিওটা পেয়ে যাবে। ভালো থাকবেন, গুড বাই।